ঘূর্ণিঝড় বন্যায় এশিয়ার ৩ দেশে মৃত্যু ছাড়ালো ৬০০। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজ অব্যাহত। ভারতের তামিলনাড়ুর দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন দিত্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় নিহত ৪, শিশুসহ আহত ১০। অস্ত্রধারীকে ধরতে পুলিশের অভিযান, তদন্তে এফবিআই। ওয়াশিংটন কারাকাস উত্তেজনায় নতুন মোড়, ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, নিন্দা জানালো মাদুরো সরকার। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়ালো ৭০,০০০। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে পশ্চিম তীরেও চলছে আগ্রাসন, ৪ দিনে আহত ২ শতাধিক। এবং হংকংয়ে অগ্নিকাণ্ডের অজুহাতে রাজনৈতিক অস্থিরতা মানবে না চীন, বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। অনলাইন পিটিশনের উদ্যোগ নেওয়া ব্যক্তি গ্রেফতার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঘূর্ণিঝড়ের আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন প্রায় ২০০। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কায় স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় দিতুয়ার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে, আহত ২০০রও বেশি। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখেরও বেশি মানুষ। প্রায় ৭৮,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে বাড়িঘর, কৃষি জমি আর প্রধান মহাসড়ক পানিতে তলিয়ে যায়। চা উৎপাদনকারী মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বহু পরিবার আটকা পড়ে। উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। কলম্বোর আশপাশের এলাকায় নদীর পানি ফুলে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। এদিকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বাঞ্চলেও ঘূর্ণিঝড় দিতুয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, ঝড়টি রোববার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম মুখে এগোবে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর ১৪টি দল। বাড়তি সতর্কতা হিসেবে আরও ১০টি দল প্রস্তুত রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটজনক। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বন্দুক হামলায় রক্তাক্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এবার জন্মদিনের অনুষ্ঠানে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অঙ্গরাজ্যের স্টকটন শহরের একটি হলে জন্মদিনের অনুষ্ঠান চলার সময় অতর্কিত গুলি চালায় বন্দুকধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জরুরি সেবাদানকারী কর্মীরা। কয়েকজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নেওয়া হয় হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় পুলিশ বিভাগ। এই বন্দুক হামলার কারণ জানা যায়নি। অনুষ্ঠান কেন্দ্রের ভেতর নাকি বাইরে থেকে গুলি বর্ষণ হয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রধারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সান হোয়াকিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হামলাকারীকে গ্রেপ্তারে জনগণের সহায়তা চেয়েছেন। গেল বছর জানুয়ারিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের অদূরে মন্টেরি পার্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে।
পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার সব মিলিয়ে ঘাঁটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে 2004 সালে বন্ধ হয়ে যাওয়া এই ঘাঁটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে 6টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন, মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই। সংঘাত বন্ধের আলোচনায় ওয়াশিংটন সফরে যাচ্ছে কিয়েভের প্রতিনিধি দল। যুদ্ধবিরতির পরেও পশ্চিম তীর ও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান ও হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরে শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসিরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনেও অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,70,000 ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকট, সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন। রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। হংকংয়ের ওয়াংফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের অজুহাতে রাজনৈতিক অস্থিরতা মানবে না বেইজিং। চীন বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারের দায়বদ্ধতা দাবি করে অনলাইন পিটিশনের উদ্যোগ নেওয়া ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 146 জনে দাঁড়িয়েছে। আগুনের ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না হংকংয়ের বাসিন্দারা। এ ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকেই। রোববার নিহতদের স্মরণে শোক পালন করেন স্থানীয়রা। নগর জুড়ে শোকাহত মানুষের ঢল দেখা যায়। আমি দূর থেকে আগুনের ভয়াবহতা দেখছিলাম। আমি প্রায় অবসরপ্রাপ্ত। প্রথমে আগুনের ভয়াবহতা স্বল্প পরিসরে ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে এটি উপরের তলায় পৌঁছে যায়। তারপর সেই আগুন একটির পর একটি ভবনে ছড়িয়ে পড়ে। আমি মনে করি 20 মিনিটের কম সময়ের মধ্যে 4-5টি ব্লক গ্রাস করে ফেলে এই ভয়াবহ আগুন। হংকং
হংকংয়ের উত্তরাঞ্চল তাইপোর ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুন মুহূর্তে 7টি 32 তলা টাওয়ার গ্রাস করে নেয়। 80 বছরের সবচেয়ে প্রাণঘাতী এই আগুনের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নগর প্রশাসন। স্থানীয় সময় শনিবার 24 বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে উস্কানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তিনি তাইপো ওয়াংফুক কোর্ট ফায়ার কনসার্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এই গ্রুপই ক্ষতিগ্রস্তদের সহায়তা, নির্মাণ তদারকি ব্যবস্থার পুনর্বিবেচনা, স্বাধীন কমিশন গঠন এবং সরকারি জবাবদিহি নিশ্চিত করার মতো 4টি দাবিতে অনলাইন আবেদন চালু করে। আবেদনটি 10,000-এর বেশি স্বাক্ষর পাওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে বিদেশে থাকা আরেক বাসিন্দা একই দাবিতে নতুন আবেদন শুরু করেছেন। নিজেদের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে দুর্যোগকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা বলছে, দুর্যোগকে অজুহাত বানিয়ে হংকংয়ের অরাজকতা তৈরি করলে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। কর্তৃপক্ষের ভাষায়, চীন বিরোধীদের অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না, আর যে কোনো ধরনের রাজনৈতিক উস্কানি দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনা বেড়েই চলেছে। ডিসেম্বরে জাপানমুখী 900-র বেশি ফ্লাইট বাতিল করেছে চীনা এয়ারলাইন্সগুলো। টিকিটের ভাড়া 20,000 ইয়েন থেকে কমে দাঁড়িয়েছে 8,500-এ। তাইওয়ানে হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে খোদ টোকিওতেই বিক্ষোভ হয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের জেরে বেইজিং টোকিও উত্তেজনা বেড়েই চলছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের তাৎক্ষণিক ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে। যুক্তরাজ্য ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান সেরিয়ামের তথ্য অনুযায়ী ডিসেম্বরে জাপানমুখী নির্ধারিত 5,548 ফ্লাইটের মধ্যে 904টি এরই মধ্যে স্থগিত করা হয়েছে। মাত্র 2 দিন আগে স্থগিত ফ্লাইট 3 গুণ বেড়ে গেছে। টিকিটের ভাড়া কমে 8,500 ইয়েনে নেমে গেছে, যা গত বছরও ছিল 20,000 ইয়েন। শুধু ফ্লাইট নয়, চীনে জাপানি সাংস্কৃতিক নানা অনুষ্ঠানেও সংখ্যা কমে গেছে। সাংহাইয়ে আয়ুমি হামাসাকির কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। বন্ধ করা হয় হাংজু ও বেইজিংয়ে প্রিটি গার্ডেন সেলর মুন মিউজিক্যালের মঞ্চায়ন। বিশ্লেষকরা বলছেন, চীন এমন পদক্ষেপ নিয়ে নিজেদের পক্ষে জনমত তৈরি করে জাপানের ওপর চাপ সৃষ্টি করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এদিকে খোদ জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী টোকিওতে শতাধিক মানুষ তাকাইচির দপ্তরের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাকাইচির মন্তব্যের পর জাপান চীন সম্পর্কে অবনতি হয়েছে। গেল 7 নভেম্বর জাপানের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এমন মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। জাপানের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে 12টি চীনা যুদ্ধবিমান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সবগুলো যুদ্ধবিমানই তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এ সময় সতর্ক অবস্থায় রাখা হয় দ্বীপটির সামরিক বাহিনীকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। হুঁশিয়ারি সামরিক বাহিনীর। জুনের সংঘাতে 196টি ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি। ইউক্রেনে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 29 জন। কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে।
এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার দুটি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার দুটি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, নৌবাহিনী ও এসবিইউর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ন্যাশনাল নেভি ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি। এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি, 12 দিনের সংঘাতে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এমন অবস্থায় রোববার ইরান সফরে যাওয়ার কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের। দুদেশের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার ইরানের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে দেশটির নৌবাহিনীর জন্য কুর্দিস্তান ভাসমান নৌঘাঁটি উদ্বোধন করা হয়। নৌবাহিনীর দক্ষিণ নৌবহরে যুক্ত করা হয় সাহান্দ ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুর যে কোনো হুমকিতে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তায় ইরান অটল অবস্থানে উল্লেখ করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলতি বছরের জুনের মাঝামাঝিতে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে শত্রুপক্ষের মোট 196টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজে। বলেন, এ যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সরাসরি লড়াই। ওই যুদ্ধে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার ইরান সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলা ঘিরে উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এই মামলায় ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এছাড়াও আরও কয়েকজন ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে এফআইআর দায়ের করেছে পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। ভারতের ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও শীর্ষ নেতা রাহুল গান্ধীর নাম জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। আরও কয়েকজনের নাম উল্লেখ করে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। তালিকায় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, এজেএল, ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ কোম্পানিরও নাম এসেছে। ওই এফআইআরে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে বিলুপ্ত ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মূল কোম্পানি এজেএল দখলের ষড়যন্ত্র করা হয়। অভিযোগ অনুযায়ী কলকাতা ভিত্তিক কোম্পানি ডটেক্স মার্চেন্ডাইজ অলাভজনক প্রতিষ্ঠান ইয়ং ইন্ডিয়ানকে 1 কোটি রুপি দেয়। এই কোম্পানিতে রাহুল ও সোনিয়া গান্ধীর মোট 76% শেয়ার ছিল। বলা হচ্ছে, মাত্র 50 লাখ রুপি কংগ্রেসকে দিয়ে ইয়ং ইন্ডিয়ান প্রায় 2000 কোটি রুপির সম্পদ সহ এজেএল এর নিয়ন্ত্রণ নেয়। ন্যাশনাল হেরাল্ড মামলার সূত্রপাত হয় 2012 সালে। ওই সময় বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী অভিযোগ করেন, কংগ্রেসের শীর্ষ নেতারা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রকাশক এজেএল এর মালিকানা নিজেদের দখলে নেয়। যদিও কংগ্রেসের দাবি, এজেএল বা ন্যাশনাল হেরাল্ড কেউই ওই ঋণ পরিশোধ করতে না পারায় তা শেয়ার মালিকানায় রূপান্তরিত হয়। দল সরাসরি কোনো শেয়ারের মালিক হতে না পারায় শেয়ারগুলো ইয়ং ইন্ডিয়ানের কাছে হস্তান্তর করা হয়।
এমন অবস্থার মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ এনেছে বিজেপি। মোদির দল বিজেপির দাবি কংগ্রেস নকশাল যোগসাজশের রেড করিডোর আরও বিস্তৃতি লাভ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিজেপি দাবি করে কংগ্রেস অনেক আগে থেকেই নকশালপন্থীদের সুরক্ষা দিয়ে আসছে, এমনকি রাহুল গান্ধী নকশালপন্থী ভাবধারাকে আরও উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করে দলটি। যদিও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। নাসরিন রুমি, সময় সংবাদ। ভিন্ন ভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে। এতে অংশ নেন মানবাধিকার কর্মীরা। অন্যদিকে স্পেনের ভ্যালেন্সিয়ায় 2024 সালের ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার দায়ে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে মাদ্রিদে। স্থানীয় সময় শনিবার ভিন্ন দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে। জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ ঘিরে জড়ো হন বহু অধিকার কর্মী। তাদের অভিযোগ, এই অফিস থেকেই আইসিই ম্যানহাটনে অভিযান চালাতে রওনা হতো। তবে এসব বিক্ষোভ আমলে না নিয়ে বিভিন্ন শহরে আইসিইর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে স্পেনের ভ্যালেন্সিয়ায় 2024 সালের ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার দায় স্বীকার করতে আঞ্চলিক সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে মাদ্রিদে। ওই বন্যায় ক্ষতি হয়েছিল প্রায় 17 বিলিয়ন ইউরো। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, তারা এখনও সরকারের তরফ থেকে কোনো সহায়তা পাননি। বন্যা পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় গাফিলতির সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে আসারও দাবি জানান বিক্ষোভকারীরা। এই ঘটনায় অনেক মানুষ দায়ী, বিশেষ করে ভ্যালেন্সিয়ার সাবেক আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লোস মাজনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমার বাড়ি গাড়ি ব্যবসা সবকিছুই ধ্বংস হয়ে গেছে, আমরা কোনো সাহায্য পাইনি। অন্যদিকে পোপ লিওর ইস্তাম্বুল সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে তুরস্কে। স্থানীয়দের দাবি, এই সফর দেশটির সার্বভৌমত্বের জন্য হুমকি। বিক্ষোভ চলাকালে কয়েক কিলোমিটার দূরে পোপ লিও অর্থোডক্স প্যাট্রিয়ার্ক বার্থোলোমিওর সঙ্গে বৈঠকে ছিলেন। এদিন বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও সিআইএ বিরোধী স্লোগানও দেয়। তাদের অভিযোগ, সিআইএর গোপন মিশনের অধীনে তুরস্ক সফর করছেন পোপ লিও। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার 3 দেশে মৃত্যু ছাড়ালো 600। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি। ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজ অব্যাহত। ভারতের তামিলনাড়ুর দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন দিত্ব। এবং ওয়াশিংটন কারাকাস উত্তেজনায় নতুন মোড়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, নিন্দা জানালো মাদুরো সরকার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।